নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুভেন্দু অধিকারী 9 এপ্রিল নন্দীগ্রামে সভায় যে ঘোষণাটা করেছেন সেই ঘোষণাটা খুবই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় বিজেপির যে সমস্ত কর্মী হাজতবাস করেছেন তাদেরকে সংগ্রামী ভাতা দেয়া হবে 5,000 টাকা করে বিজেপি ক্ষমতায় আসলে। খুব তাৎপর্যপূর্ণ না? দেখুন, বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার বুড়ি বুড়ি অভিযোগ উঠছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বীরভূমের তথাকথিত বাঘ যে এখন সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছে, প্রকাশ্য সভায় বলেছিলেন ছেলেটাকে ওকে অ্যারেস্ট করিয়ে দে। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেসে দেয়। একজনকে উদ্দেশ্য করে, বিজেপির এক কর্মীকে উদ্দেশ্য করে তাকে গাঁজা কেসে ফাঁসিয়ে দিতে এই এসপি কে ধরত। অর্থাৎ বিরোধী দল করার অপরাধে মিথ্যা মামলায় গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার বুড়ি বুড়ি অভিযোগ এই জমানায় হয়েছে। ভূপতিনগর থানার এই ওসি বিজেপির দলীয় কার্যালয়ে চলে গেছে বিজেপির কর্মীকে ধরতে। তাহলে বুঝতে পারছেন দলদাসত্ব কোন পর্যায়ে পৌঁছেছে। তবে সবাই নয়, যারা মাথা উঁচু করে কাজ করতে চান তাদের কাজের পরিসর দিনে দিনে সংকুচিত হচ্ছে। দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লেখায় দুর্গাপুরে একটি বেসরকারি হসপিটালের সামান্য নিরাপত্তা রক্ষীর কাজ করেন দুজনকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব হসপিটাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছিলেন। তার দিলীপ ঘোষের পক্ষে দেওয়াল লেখা কি অন্যায়? তৃণমূল জমানায় অন্যায়। শুধু ওদের কথা বলতে হবে, ওদের প্রার্থীর নামে জয়ধ্বনি করতে হবে। আর আপনি যদি প্রশ্ন তোলেন যে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এত বড় দুর্নীতিগ্রস্ত সরকার আসেনি, সেই প্রশ্ন তোলা এদের কাছে ঈশ্বর বিরোধিতার শামিল। সারা ভারতবর্ষে অনেক জায়গায় নির্বাচন হয়, কোথাও শুনেছেন মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা, গ্রেপ্তার করা, মাতৃশক্তিকে অসম্মান করা, ঘর ছাড়া, গ্রাম ছাড়া হচ্ছে বিরোধী দল করার অপরাধে কর্মীরা? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তারপর টবে লাগানো গাছের কি ফরফর ফরফর। নির্বাচন কমিশন গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। উনি চান তো রাজ্যের নির্বাচন কমিশনারের মতো একজন হোক, অনুপ্রাণিত, গৃহপালিত, সর্বোচ্চ প্রভাবশালীর পরিবারের এক ঘনিষ্ঠের সঙ্গে তাকে সান্ধ্য আলাপচারিতায় বসে থাকতে আমরা দেখেছি, ছবি ভাইরাল হয়েছে। নির্বাচন দিন কি প্রহসন হয়েছে আপনারা সবাই জানি। তৃণমূল চাই যে ওই ধরনের নির্বাচন কমিশনার হসুক, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আর তার নির্দেশে সবজান্তা মুখপাত্র নত্যসত্য জ্ঞান রহিত হয়ে কুৎসিত ভাষা প্রয়োগ করে আক্রমণ করেন বিরোধীদের। মাঝে দেশ পত্রিকার বিতর্ক সভায় গিয়েছিলেন ওই মুখপাত্র, কিভাবে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন আপনারা জানেন। এরা ধিক্কৃত মানুষ, এদের স্বরূপটা চিনে গেছে। যে ভদ্রলোক বলেছিলেন সারদায় মানে সব থেকে বেশি লাভ কার হয়েছে আপনারা জানেন, তার অমৃতবাণী। তিনি সেই দলের মুখপাত্র এখন। হয় তাকে বলা উচিত যা কথা বলেছিলাম ভুল বলেছিলাম,
ভুল বলার জন্য ক্ষমা স্বীকার করা উচিত, কিন্তু তিনি এখনো কিন্তু তার বক্তব্য প্রত্যাহার করেননি। তারপরেও কি করে অম্লান বদনে শাসক দলের পক্ষে ব্যাট করেন এই মুখপাত্র, ভাবতেও লজ্জা লাগে। বড় বড় কথা। তাহলে বাংলার রাজনীতির ট্র্যাডিশন হয়ে দাঁড়ালো এইটা, যে নির্বাচন আসলেই হানাহানি, সন্ত্রাস, বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি ছাড়া হতে হবে এবং রাজনৈতিক খুন হবে। পঞ্চায়েত নির্বাচন দেখুন, তারিখ ঘোষণা থেকে ফল বেরোনো পর্যন্ত প্রায় 60 জন সহনাগরিক মারা গেলেন, তার মধ্যে তৃণমূলের কর্মী সমর্থক ছিলেন। আর যত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না, শাসক তত মরিয়া হয়ে উঠছে। দেখুন, প্রশান্ত কিশোর বলেছেন যে বিজেপি নাকি 1 নম্বর হবে। প্রশান্ত কিশোর কিছু নতুন কথা বলেনি, বাস্তব কথাটাই বলেছেন। বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে এটাই বলেছেন, যেটা সত্যি কথা। কারণ আমরা সবাই বুঝতে পারছি মানুষ মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হ্যাঁ, বিজেপির অনেক জায়গায় সংগঠন নেই, সক্রিয় কর্মী নেই, যারা সক্রিয় আছেন তাদের রাজনৈতিক সচেতনতাও খুব বেশি নয়, কিন্তু পপুলার সাপোর্ট আছে বিজেপির পিছনে। তারপর শুভেন্দু অধিকারী যেভাবে চষে বেরোচ্ছেন না রাজ্য, সকালে মেদিনীপুর, বিকালে চলে যাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, দিনে তো 600-700 কিলোমিটার ট্রাভেল করছেন শুভেন্দু। এবং সংখ্যালঘু ভাই বোনেদের বিজেপিতে যোগদানের একটা প্রবণতা কিন্তু বাড়ছে। মুসলমানদের ভয় দেখানোর কম চেষ্টা তো করে না শাসক দল, তার মধ্যে থেকেও সচেতন মুসলমান ভাই বোনেরা বুঝছে যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তারা হচ্ছে তেজপাতার মতো, রান্নায় ব্যবহার করা তেজপাতার মতো। তাদেরকে ভোট ব্যাংক হিসাবেই কাজে লাগাতে চায় সেকুলার পন্থী রাজনৈতিক দলগুলো, তার বাইরে কিছু নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটাই হচ্ছে সংগ্রামী ভাতা। এটা শুভেন্দু খুব ভালো সিদ্ধান্ত, কারণ বিজেপির কর্মীরা যারা মাঠে নেমে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, নানাবিধ মামলায় তাদের জর্জরিত করে দেওয়া হয়, তাদেরকে আদালত থেকে জামিন নিয়ে থাকতে হয়, এর জন্য পয়সার সংস্থান করতে হয়, পরিবারের সদস্যদের উপর মানসিক চাপ বাড়ে, অনেক সময় রুটি রুজি বিপন্ন হয়ে পড়ে। তা সত্ত্বেও যারা মন দিয়ে বিজেপিটা করেন, এরা কিন্তু নিঃস্বার্থভাবে করেন। তাদের পাশে শুভেন্দু যেভাবে দাঁড়াচ্ছেন, তাতে বিজেপির নিচু তলার কর্মী সমর্থকরা আশ্বস্ত বোধ করবেন যে শুভেন্দুর নেতৃত্ব বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। একই মুখ্যমন্ত্রীর সবাই যে ভিড় হচ্ছে, তার থেকে 4 গুণ বেশি ভিড় হচ্ছে শুভেন্দুর সভায়। এবং এবারের প্রার্থী তালিকা যে বিজেপি প্রকাশ করেছে, তাতে সর্বত্র শুভেন্দু অধিকারীর ছাপ স্পষ্ট। এবং একটা আসনও বিজেপি যদি 2019-এর থেকে বেশি পায়, শুভেন্দুবাবুর পালকে নতুন মুকুটে নতুন পালক যুক্ত হবে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এই যে যুগলবন্দি আগে সেইভাবে কি বলবো আর কি কাজ করছিল না, নির্বাচনের আগে তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অনেকে বলছেন না দিলীপ বাবুকে শুভেন্দু সরিয়ে দিয়েছেন দুর্গাপুর বর্ধমান কেন্দ্রে। আমার মনে হয় খুব সঠিক সিদ্ধান্ত, দিলীপ বাবু এখানে রেকর্ড ভোটে জিতবেন। মেদিনীপুর কেন্দ্রটা দিলীপ বাবুর পক্ষে অসুবিধাজনক ছিল, সার্বিকভাবে বিজেপির পক্ষেও এবার সেটা সুবিধাজনক অবস্থানে নেই। তাহলে দিলীপ বাবুকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে অভিযোগ সংবাদ মাধ্যমের একাংশ এবং বিজেপিরও একাংশ, তৃণমূল তো তোলেই, সেটা আমার মনে হয় ঠিক নয়। দিলীপ বাবুর বিজেপির এই বৃদ্ধির পিছনে দিলীপ বাবুর অবদান সবাই স্বীকার করেন। তিনি ডাকাবুকো নেতা, সোজা কথা সোজা হয়ে বলতে ভালোবাসেন
এবং যে কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন সেই অঞ্চলে সংঘের প্রচারক হিসাবে তিনি দীর্ঘদিন ছিলেন, মাটি চেনেন। কর্মী সমর্থকদের মধ্যে দিলীপবাবু খুব জনপ্রিয় এবং তার একটা অননুকরণীয় স্টাইল আছে। তাই আমার মনে হয় না যে দিলীপবাবু দুর্গাপুর বর্ধমানে সরিয়ে দেওয়া পিছনে শুভেন্দুর হাত ছিল, দিলীপবাবুর ভালো হয়েছে। মেদিনীপুরে দাঁড়ালে পরে এবার তাকে আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। দেখুন, নির্বাচনী রাজনীতিতে প্রতিটা কেন্দ্রই আমার মতে সবসময় লড়াইয়ের জায়গায় থাকে। কোনো কেন্দ্র কারোর গড় নয়, কেউ একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন না যতক্ষণ পর্যন্ত না তিনি প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সাড়া পাচ্ছেন, মানুষের আশীর্বাদ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো কেন্দ্রই কারোর কাছে গড় বা দুর্গ নয়। মানুষে ঠিক করেন কাকে তারা প্রতিনিধি হিসাবে পাঠাবেন। শুভেন্দুবাবু যেভাবে চষে ফেলছেন না রাজ্য, এবং নন্দীগ্রামের সভায় 9 এপ্রিল যে জনসমাগম দেখলাম, বলেন 30,000-এর লিড দিতে হবে। এবং আর একটা কথা খুব তাৎপর্যপূর্ণ ভাবে বলেছেন যে অভিজিৎ বাবুকে 30,000-এর লিড দিতে হবে, ঠিক আছে। এবং একটা পরিণত রাজনীতিবিদের মতো বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে, যে দেখুন সবাই আমরা মিলেমিশে থাকি, এটাই আমাদের পরম্পরা, গণতান্ত্রিক কাঠামো, এটাই হওয়া উচিত। নির্বাচনের সময় আমরা একে অপরের বিরুদ্ধে বলবো, বাকি সময় পাড়া প্রতিবেশী যেভাবে থাকে সেভাবেই থাকবো। সম্পর্ক থাকবে, দাদা ভাইয়ের সম্পর্ক থাকবে, ভাই বোনের সম্পর্ক থাকবে, দিদি বোনের সম্পর্ক থাকবে। নির্বাচনের সময় আমরা লড়াই করব রাজনৈতিক ময়দানে। কিন্তু এখানে ঠিক উল্টো হয়। সিপিএম আমলেও হয়েছে যে তখন কংগ্রেস করার অপরাধে গ্রামে ধোপানাপিত বন্ধ করে দেওয়া হতো, হাতের কবজি কেটে নেওয়ার ঘটনা ঘটেছে, গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, সাইবারির মতো ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস আমদানি করেছে বামপন্থীরা। এখন যতই তারা সাধু সেজে ঘুরে বেড়াক না কেন, সেই পরম্পরা চলছে। সেই পরম্পরা আমরা বন্ধ করতে পারিনি, আমার দুর্ভাগ্য। শুভেন্দু যে কথাটা বলেছেন পরিণত রাজনীতিবিদের মতো কথা, ছোট বাবুর মুখে এসব শুনবেন না। খালি সবাইকে চ্যালেঞ্জ করে। আরে ওর চ্যালেঞ্জে কার কি এসে যায়? 2,500 পুলিশ নিয়ে ঘোরাফেরা করে, আর কর্মী দলের নেতাদের মনে করে যে আজ্ঞাবহ একটা কোম্পানিতে কাজ করছে, সিইও টার্গেট বেঁধে দিচ্ছে, সেই টার্গেট ফুলফিল করতে হবে, নইলে ডিমোশন হয়ে যাবে। ঠিক সেইভাবে নিজের সহকর্মীদের ট্রিট করে। আমি সহকর্মীটা রাজনৈতিক দলে সহকর্মী হয়, কিন্তু ওখানে কর্মচারী মালিক সুলভ ব্যবহার। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা একটু অন্যরকম লাগলো। প্রতিবেদন শেষ করব আর একটা কথা দিয়ে। দেখুন, মগরাহাটের বিজেপি প্রার্থী 2021-এর বিধানসভা নির্বাচনের মধ্যে খুন হয়েছে। আপনাদের মনে আছে সেই ছবিটা? 2রা মে রেজাল্ট বেরোবার পর শুভেন্দু যখন সার্টিফিকেট আনতে যাচ্ছে হলদি এসডি অফিস, একের পর এক পাথর পড়ছে তার গাড়িতে। যে পাথর ছড়ার মূল পান্ডাকে এনআইএ গ্রেপ্তার করেছে দিল্লি দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে। শুভেন্দু বলেছেন মরেই যেতে পারতেন। সেই ছবি আপনারা দেখেছেন, কিভাবে পাথর ছোড়া হচ্ছিল শুভেন্দুর কনভয়কে লক্ষ্য করে, তার গাড়িকে লক্ষ্য করে। এই সব প্রেক্ষিতকে মাথায় রেখেই শুভেন্দু বোধহয় বলেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করা কতটা শক্ত, কর্মীদের মানসিকতা কতটা কঠোর হতে হয়, এবং অবশ্যই দলীয় নেতৃত্বকে কর্মীদের পাশে দাঁড়াতে হয়। একবার শুনে নিন নন্দীগ্রামে শুভেন্দু ঠিক কি বলেছেন। শুনেছেন কোথাও কোন রাজ্যে 21-এর ভোটের পরে 15টা রাজ্যে ভোট হয়েছে, সবাই ভাই ভাই মিলে মিশে গেছে? ভোটের সময় রাজনীতি, সারা বছর তো আমরা সবাই ভাই ভাই, বোন বোন, দিদি দিদি, সবাই একসঙ্গে বসবাস করি। এই তো গণতন্ত্রের বিধি বিধান। কেন পশ্চিমবঙ্গে 57 জন বিজেপি কর্মী, তার মধ্যে মানস সাহা বিজেপির প্রার্থী মগরাহাটের কাউন্টিং সেন্টারে খুন হতে হয়েছে? আমিও খুন হতাম। 2রা মে রাত্রি 9টা
সার্টিফিকেট নিতে গেছিলাম এসডি অফিস হলদিয়া। তার বাইরে এত বড় বড় পাথর, ওই পাথর গায়ে মাথায় পড়লে কেউ বাঁচে না। আমার গাড়িটা ছিল সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি, বাইরের সব কাঁচ ভেঙে দিয়েছে, ভিতরের কাঁচের অস্তিত্ব ছিল। তাই গাড়িটা কোন ক্রমে ঘুরিয়ে নিয়ে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনের মাঠে এসে কোন ক্রমে প্রাণটা সেদিন বাঁচিয়েছিলাম, নইলে একটা শহীদ বেদি তৈরি হতো, বছরে একদিন হয়তো ফুল দিতেন। এই একই অবস্থা মানস সাহার হয়েছে। ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, একটু কম খেলো, কম খেলো ভাই। শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যতজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন, তাদের নাম লেখা থাকলো, এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখুছি, জনগণ সব দেখছে।